চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, স্থানীয়দের সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবার রিং খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারী 37 লাখই ভুয়া, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ছাত্রদলের মার্চ ফর জাস্টিস, ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি। এখনও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে বলেছেন জামাতের আমির। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জ্বালানি উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার গাছ ও ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা দুদেশের নাগরিকদের। ভারতীয়দের হামলায় 3 বাংলাদেশি আহতের অভিযোগ। সমাধানের চেষ্টা করছে বিজিবি বিএসএফ। সীমান্তে এই উত্তেজনার জন্য ভারতকেই দুষলেন নিরাপত্তা বিশ্লেষক ও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের সম্পাদক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শাখাউত জামিল দোলনকে সাথে নিয়ে জিয়া খানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে দুদেশের মানুষের মধ্যে চরম উত্তেজনা। শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটায় বাধা দেয় ভারতীয়রা। এ সময় তারা কেটে দেন বাংলাদেশের কয়েকটি আম গাছ। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন কয়েক বাংলাদেশি। বিএসএফ কে লিয়ে কিনা চায়রা লিয়ে এসে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে দিয়ে মনে করেন যে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশ হলো হেসা কাতালে এসো। ওদের চায়রা হাজার হাজার লোক বিএসএফ নিয়ে বিএসএফ টিয়ার গ্যাস ছেড়ে ওদেরকে যে তীর মেরেছে আমাদের অনেক জনগণকে। বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় বিজিবি ও বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। দেশের পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত কূটনীতিতে চলছে টানাপোড়েন। এর রেশ পড়েছে দুদেশের সীমান্তে। এদিকে বাংলাদেশকে চাপে রাখার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া এবং অনুপ্রবেশের গল্প তৈরি করেছে ভারত, এমন মন্তব্য নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খানের। তো বাংলাদেশের অনুপ্রবেশের যে 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 একটা গল্প, এটা তো আমি গল্পই মনে করি। এটা কিন্তু ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা এবং অন্যান্য 7 সিস্টার যে অঙ্গরাজ্যগুলোতে এটা একটা ইলেকশন ইস্যু। সো এটা প্রত্যেক 3-4 বছর পর পর এই অনুপ্রবেশের যে একটা ধোঁয়া এবং অনুপ্রবেশের এই যে একটা গল্প, এটা প্রত্যেকবারই এটা আপনার রিপিট হতে থাকে। কারণ এটা থেকে ভোট পাওয়ার এটা একটা কৌশল। বাংলাদেশ থেকে কেন অনুপ্রবেশ করবে, কী কারণে? ওখানে কি অবস্থা আমাদের চেয়ে ভালো? গত 20-25-30 বছর যদি আপনি পরিসংখ্যান নেন, আমাদের ইকোনমিক কন্ডিশন, আমাদের সোশ্যাল ইন্ডিকেটার্স পশ্চিমবঙ্গ কেন ভারতের যে কোনো রাজ্যের থেকে বাংলাদেশে অনেক ভালো। 6-7টা বিষয় অনেক ভালো। সুতরাং বাংলাদেশ থেকে কেন লোকে যাবে নিজের পায়ে কোড়াল মারতে? ভারতে কোন জায়গায় গিয়ে এখানে বসবাস করে যে আরও বাংলাদেশ থেকে ভালো থাকবে? এটা আমি বুঝতে পারি না। সো অনুপ্রবেশ এই কথাটা আমার কাছে বিশ্বাস হয় না এবং এটা একটা পলিটিক্যাল প্লয়। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারকে নাজুক অবস্থায় ফেলতে ভারত এসব অন্তরায় তৈরি করেছে বলেও অভিযোগ করেন এই নিরাপত্তা বিশ্লেষক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত।
দুদেশের মধ্যে কেমন সম্পর্ক চায় দিল্লি সে প্রশ্নের ব্যাখ্যায় বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় এবং এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ, এমনটাই জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে। দুই দেশের সার্বভৌম সরকারের করা চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ঢিলেমি দেয়া হবে না। পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেয়া, আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। আগামী নির্বাচনে যেন কোনো ঋণ খেলাপি মনোনয়ন না পায় সেদিকে খেয়াল রাখার প্রতিশ্রুতি দিলেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে জানালেন, নির্বাচিত সরকার কাঠামো ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। পরিষ্কার করেন, দ্রুত নির্বাচনের দাবি বিএনপির একটি রাজনৈতিক কৌশল। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরেও 90 এবং 24-এর মতো গণ অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। দেখেছে তত্ত্বাবধায়ক সরকারের শাসন, দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ চালানো। তবে নির্বাচিত সরকার ছাড়া সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বলে পরিষ্কার দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার, রাষ্ট্রের জন্য দরকার, অর্থনীতি দরকার, সেই প্রতিষ্ঠানগুলোকে গত 15 বছরে একেবারে ভেঙে ফেলা হয়েছে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিতে চাই। কিন্তু একই সঙ্গে আমাদের যেটা আমরা কমিট করছি জনগণের কাছে, মানুষের কাছে, যে আমরা অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন রেভলিউশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে শ্বেতপত্র ও অতঃপর শীর্ষক সিম্পোজিয়ামে বিএনপি মহাসচিব বলেন, দেশ সংস্কারের প্রয়োজন আছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। Far too early. They will all be on your lap. And your finance minister will have a very serious. What do you mean by early? Well, they are wanting a 6-month target. That will be a very risky period. Sir, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এটা কি স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স? আমি বলবো যে আপনি ট্যাকটিক্স বলতে পারেন, স্ট্র্যাটেজিও বলতে পারেন। দেশে নতুন করে ধান্দামির বন্দোবস্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এখন তো ওই যে বন্দোবস্ত শব্দটা খুব চালু হয়ে গেছে। আমি অবশ্য নিষ্পত্তি বলতাম, একসময় আমি বলতাম এটা রাজনৈতিক নিষ্পত্তির দরকার। তো এখন দেখি বন্দোবস্ত হয়েছে। তো এই বন্দোবস্তের ক্ষেত্রে দুটো কথা বলা হয়েছে। একটা বন্দোবস্ত হলো যে ডিল বেসড বন্দোবস্ত। এই ডিল বেসড বন্দোবস্তকে আমি বাংলা করেছিলাম ধান্দা ভিত্তিক বন্দোবস্ত। আরেকটা হলো যে আইন ভিত্তিক বন্দোবস্ত, ইনস্টিটিউশনাল ইত্যাদি। তো এই বন্দোবস্ত অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিকে যাওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের ভূমিকাটা কি হবে? এ সময় দেশের আর্থিক খাতের বেহাল দশার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা আর গত সরকারের রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রেহমান সুবহান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাধারণ জনগণের ওপর কর এবং ভ্যাট আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 100টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নেয় সাধারণ মানুষের ওপর যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়ছে তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ঋণ খেলাপিদের অপরিশোধিত ঋণ পরিশোধে এবং পাচার করা টাকা ফিরিয়ে আনতে বাধ্য করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে দাবি করে মহাসচিব বলেন, এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মির্জা ফখরুল নীতিমালা প্রণয়নে সবার আগে জনগণের কথা বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, সহজ পন্থার পরোক্ষ কর আদায় করে রাজস্ব বাড়ানোর এনবিআর এর পরামর্শ অযৌক্তিক। আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায়
সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে। মাত্র 2% নগদায়ন করে বৃহদাকার ঋণ পরিশোধের শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে ফেলে রেখেছে। সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা। উত্তরটা দিয়ে আবার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদে বসতে না পারে এবং কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত না হতে পারে তা প্রাধান্য দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে। দুপুরে কুমিল্লা বোর্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করে পরিচ্ছন্ন করতে হবে। যেসব দুর্বৃত্ত মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। সাথে নিষ্ঠার সাথে এই কাজটা করেছে। আমাদের রাজনৈতিক অঙ্গনটা যেন দুর্বৃত্ত মুক্ত হয়, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। যারা মানুষ খুন করেছে বা যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক সংস্কারের চেয়ে সরকারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টরে বেশি মনোযোগ বলেও তার অভিমত। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি এসব মন্তব্য করেন। এদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ে এনবিআরকে আরও জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে নানামুখী পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। তবে কমিটির প্রতিবেদন নিয়ে বিতর্ক রয়েছে সরকারের ভেতরেও। সামনের বাজেট ও অর্থনৈতিক নানা সংকট নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে সিম্পোজিয়ামে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দিনব্যাপী অনুষ্ঠানে উঠে আসে এসব কথা। এতে অংশ নেন রাজনৈতিক, ব্যবসায়িক, গবেষক, আমলা সহ দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরাও। দেশের অর্থনীতি এখনও টালমাটাল দাবি অর্থনীতিবিদদের। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারের তাগিদও দেখছেন না বলেও জানান তারা। আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না, এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। সরকার একদিকে ভ্যাট বাড়াচ্ছে, অন্যদিকে গত 15 বছরে দেশের 40% অর্থ লোপাটে অভিযুক্ত আমলাদের তুষ্ট করতে আবারও মহার্ঘ ভাতা দিচ্ছে বলে অভিযোগ ছাত্র প্রতিনিধিদের। বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মধ্যে রয়ে গেছে, এবং যে সিরিয়াস লেভেলের ইনকাম ডিসপ্যারিটি, এটাই কিন্তু আমাদের ইকোনমিতে যে আপনারা বাজেট তৈরি করছেন, আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে হচ্ছে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও মনোযোগের তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান। অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা না আনা গেলে সাধারণ মানুষ ধৈর্যহারা হবে বলে মন্তব্য তার। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। গত 15 বছরে সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতি পরিবর্তনের মাধ্যমে এই বৈষম্য দূর করা হবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে ব্যাংকগুলো কিভাবে লাভবান হয়েছে তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। টিসিবির 1 কোটি কার্ডধারীর মধ্যে 37 লাখই ভুয়া কার্ডধারী রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন। শনিবার রাজধানীর চিনমন্ডি সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এই মন্তব্য করেন।
37 লক্ষ বাদ পড়েছে, তাদেরকে আমরা তো আবার 1 কোটি ম্যান্ডেট আছে, সো ওয়াই কান্ট উই এক্সপ্যান্ড ইট? এন্ড এট দ্য সেম টাইম এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আছে এটাকে যদি আমরা রিস্ট্রাকচার করতে পারি, এবং টিসিবির পণ্যের অনেকদিন মূল্য সমন্বয় করা হয়নি, এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ ডিসিশন মেবি, বাট সিন্স উই আর নট পলিটিশিয়ান। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, সামঞ্জস্য না থাকা বা পরস্পর বিরোধী নীতিমালার কারণে দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হচ্ছে। শনিবার রাজধানীতে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় নিয়ে এক সেমিনারে ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীরা গেল বছর $27 বিলিয়ন দেশে পাঠিয়েছে। অভিবাসনের মাধ্যমে দেশের কর্মক্ষম 25% মানুষের কর্মসংস্থান হয়। প্রবাসীদের সোনার ডিম পাড়া হাঁস হিসেবে অভিহিত করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাষ্ট্র তাদের দিকে যথাযথ খেয়াল রাখছে না। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই, আশাবাদের সাথে বলতে চাই যে সামনের দিনগুলোতে আমরা পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাবো, এবং এর জন্য যা যা করার আমরা করার চেষ্টা করছি। সমস্যাগুলা এতই বিশাল এবং বিস্তৃত, এবং এটার গভীরতা এত দূরে নিমজ্জিত যে এখান থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই কিছু সময় লাগবে। আর সাথে সাথে এটাও মাথায় আমাদের আছে যে কোনো সংস্কারই নিষ্ফল হয়ে যাবে যদি। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। এই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজনের কাছ থেকে এই অভিমত নেওয়ার সিদ্ধান্ত হয়। মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায় আগামী 23 জানুয়ারির মধ্যে চিঠি মারফত অভিমত জানানো যাবে। দল, ব্যক্তিসহ বিভিন্ন উৎস থেকে আসা অভিমত পর্যালোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষণা করা হবে বলেও জানা গেছে। শেখ হাসিনার পতনের ঘটনাকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও সংগঠন দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঘোষণাপত্র নিয়ে সংলাপ করেন। ওই সংলাপে আরও আলাপ আলোচনা করেও মতামত নিয়ে ঘোষণাপত্র করার পরামর্শ আসে। ওই সংলাপের পর সাধারণ মানুষ সহ সবার মতামত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে এক সমাবেশে এই দাবি জানান বক্তারা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনটির সদস্যদের গ্রেফতার করা হয়নি। ঢাকা, জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন হলেও 5 মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এই সুযোগে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একই সাথে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান রাকিবুল ইসলাম। ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি দায়সারা গুছার একটি কাজ করে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগকে ঢাকা পড়ে যাবে। মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতের যৌথ কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সমাজ থেকে দুঃশাসন ও দুর্নীতির কবর রচনার জন্য। যারা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির সাথে জড়িত তারা দয়া করে এগুলো ছেড়ে দেন, না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করছে জামাতে ইসলামী। এর আগে 2008 সালের 8 ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ কর্মী সম্মেলন করে জামাত।
হাবিব বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দেয়। সম্মানিত ভাইরা, সেই সাহেবের সেই কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিগত সরকার দেশের প্রায় সব ক্ষেত্র ধ্বংস করে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে নতুন করে দেশ গড়ার। দুপুরে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব মাঠে সমাবর্তনে 2189 শিক্ষার্থীকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষ থেকে ডিগ্রি প্রদান করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। They destroyed every institution, parliament, judiciary, civil and military bureaucracies, law enforcement agencies, and even electoral process. Press, media, and educational institutions were also not spared. The last 3 elections were rigged, denying the people their right to vote. The brutality against unarmed protesters during these times has few parallels in human history. জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকার কারণে হারানো ইমেজ এখনও ফিরে পাওয়ার লক্ষণ নেই পুলিশের। এর দায় রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রশাসনেরও, বলছেন বিশেষজ্ঞরা। যথাযথ নজরদারি, তদারকি এবং জবাবদিহির চর্চা থাকলে পুলিশের এই দশা হয় না বলে অভিমত তাদের। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। গণঅভ্যুত্থানের প্রায় 6 মাস চলেও আতঙ্ক কাটেনি পুলিশে, হতাশাও পুরো বাহিনীতে। এখনো মাঝে মধ্যে হামলার শিকার পুলিশ সদস্যরা। থানার মধ্যে ঘটছে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা। আবার গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তার খোদ থানা থেকেই পালানোর ঘটনাও প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক ও পেশাগত টানাপোড়েনে সময় কাটছে পুলিশের। এত প্রতিকূলতায় ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টায় কুলাচ্ছে না পুলিশ। আমরা যদি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করি আমাদের, তখনই কিন্তু জনগণের সাথে যে মেলবন্ধনটা, যে ব্রিজটা, সেটি আরও অনেক বেশি পাকাপোক্ত হবে এবং বেশি শক্ত হবে। তো আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং জনগণকে সাথে নিয়ে সেই কাজগুলো করা হচ্ছে। বিপদ সংকট কাটিয়ে উঠতে পেরেছি। আমরা এখন একটা সুন্দর এবং সাধারণ জনগণের সহিত একটা যোগাযোগ সম্বলিত একটি পুলিশ আমরা চালু করেছি। পুলিশের সেবার মান বাড়লে অপরাধ কমবে এমন মতো আছে কারো কারো। মানে সিকিউরিটিটা সবাই ভালো চায়, তো আরও একটু অ্যাক্টিভ হলে ভালো হয়। আমরাও যেহেতু প্রবলেম পড়ে এসেছি, এটাও একটা ওনাদের জন্য পরীক্ষার মতো। ওনারা যদি দিতে পারে তাহলে আমি এলাকায় গিয়ে খুব প্রশংসাই করব। অ্যাপ্রুভ হচ্ছে, একটু আগের 5 আগস্টের পর থেকে আরও একটু ভালো দিকে যাচ্ছে। পুলিশকে জবাবদিহিতায় আনা তাগিদ বিশেষজ্ঞদের। থাকতে হবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করার নিশ্চয়তাও। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করার যে অঙ্গীকার, এটা পুলিশ বহুবার করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দল আসলে সেই অঙ্গীকারটা তারা ভুলে যায়, রাজনৈতিক দলের সদিচ্ছায় বা ইচ্ছায় তারা কাজ করে। এই জায়গা থেকে পুলিশের একটা স্বতন্ত্র কাঠামো বা একটা পরিচয় দাঁড় করাতে হবে, সেটি কিন্তু একান্তই পুলিশের। পুলিশ আজকে যতটুকু বিতর্কিত হয়েছে সেটি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়েছে। এই বিতর্কের জায়গাটিতে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে গেলে সেটি পুলিশকে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে তাকে সেটা দূর করতে হবে। পুলিশ প্রশাসন ঢিলেঢালা একটা অবস্থানে আছে। এই ঢিলেঢালা অবস্থান থেকে তাদেরকে আবার কঠোর একটা পর্যায়ে আসতে হবে এবং শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সংস্কার প্রয়োজন। সংস্কারটা আসলে যেটা হবে, মানুষের ভেতরে গ্রহণযোগ্যতা বাড়বে পুলিশের প্রতি। পুলিশও একটা স্বাধীন ইনস্টিটিউশন হিসেবে নিজেকে চিন্তা করার একটা জায়গা তৈরি হবে। পুলিশ সংস্কার শুধু কমিশন গঠন নয়, অধ্যাদেশ ও আইন সংশোধনের তাগিদও বিশেষজ্ঞদের। পুলিশ সার্ভিসটা হওয়া উচিত সেবা দেওয়া, তো ওই জায়গাটায় পরিবর্তন দরকার। পুলিশ জনগণ সম্পর্কটা হবে খুব বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমাদের রাজনীতিকীকরণ বলি, এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় না, উপমহাদেশের অনেক রাজনীতিক চরিত্রটাই এরকম যে পুলিশকে আসলে সরকারের একটা মানে দলীয় একটা প্রশাসন তৈরি করে ফেলা হয়, বাহিনী তৈরি করে ফেলা হয়। তো এই বাহিনী তো জনগণের খুব কাছে হুট করে চলে যেতে পারবে না। পুলিশ নিজেরাই
নিরাপত্তা ঝুঁকিতে আছে। তো কোথাও যখন পুলিশ নিজেই নিরাপত্তা ঝুঁকিতে থাকবে, সে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আবার এই সংস্কারকে সামনে রেখে একেবারে চলতি সময় বা এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের যতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে অপরাধীরা কাজে লাগিয়ে নানাভাবে অপরাধ করছে। সংস্কারের মাধ্যমে বা এই কমিটি বা কমিশন যে বিষয়গুলোকে সুপারিশ করলো, সেগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে যদি পুলিশের অতীত মানসিকতার পরিবর্তন করা যদি সম্ভব না হয়, তাহলে সেই সংস্কার তো মোটা দাগে কোনো কাজে আসবে না। শোরগোল কম করে পুলিশের কার্যকর সংস্কার চান এই বাহিনীর পেশাদার সদস্যরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রতিবন্ধিতাও হার মানাতে পারেনি অনিক মাহমুদের মতো অসংখ্য ফ্রিল্যান্সারের পথ চলাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী বান্ধব না হয় কলেজের গণ্ডি পেরোতে না পারলেও নিজের কাজের ডিজাইন দিয়ে বিশ্বখ্যাত অ্যামাজনে জায়গা করে নিয়েছেন অনেকেই আয় করছেন গুগল আর অনলাইন মার্কেটিংয়ে। তবে পেমেন্ট পদ্ধতি সহজ না হওয়ায় রেমিটেন্স আয় বিড়ম্বনায় ফ্রিল্যান্সাররা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জনের ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে হাজারো তরুণ। এদেরই একজন কুষ্টিয়ার অনিক মাহমুদ। শারীরিক প্রতিবন্ধী এই তরুণের জীবন অনেকটা মেঘে ঢাকা হলেও সেখান থেকেই আলোর পথে উঁকি দিয়েছেন মনের জোরেই। ছোটবেলা থেকেই দেশের বাইরে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু লাইফে সেভাবে দেশের বাইরে ঘুরতে যাওয়া হয় নাই আসলে ডিসএবিলিটিসের কারণে। তখন একটা জিনিস মাথায় আসে যে আমি দেশের বাইরে যাইতে পারছি না, ঠিক আছে, বাট আমি এমন কিছু একটা করব যেটা আমি না গেলেও আমার কাজটা দেশের বাইরে আমাকে রিপ্রেজেন্ট করে। এবং সেটা থেকে মেইনলি আমার টি শার্ট ডিজাইনটাকে বেছে নেওয়া এবং বর্তমান ওয়ার্ল্ডের সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম Amazon.com, সেখানে আমার প্রায় 10,000-এর উপরে প্রোডাক্ট আছে। গুগল অ্যাডসেন্স, ডিজিটাল মার্কেটিং ও নিজস্ব ডিজাইন দিয়ে দেশে বিদেশে অনলাইনে অর্থ উপার্জনের পাশাপাশি পেয়েছেন সম্মাননাও। স্পেশালিস্ট যদি বলতে চাই, আমি গুগল অ্যাডসের আমার প্রায় 5টা কোম্পানি আছে বাইরের, ওদের সাথে আমি পার্মানেন্টলি কাজ করি। এর মধ্যে একটা রিনাউন্ড আছে এক্স সুইট নামে, যারা সুইট মেক করে অনেক প্রফেশনালি। সো তাদের A to Z মার্কেটিং কাজটা আমি করি। আমি মালয়েশিয়ান ভেরিফাইড একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে। তারপর আমি গুগলের সাথে বেশ কিছুদিন কাজ করেছি, গুগল অ্যাডসে কাজ করেছি। দেন গুগলের সাথে কাজ করতে গিয়ে গুগল থেকে একটা সার্টিফিকেশন পেয়েছি। তো সেই হিসেবে বলতে পারি যে বাংলাদেশে গুগল অ্যাড সার্টিফাইড একজন অ্যাড ম্যানেজার আমি। বাইরের 3টে অ্যাওয়ার্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, যা 2024 সালে মালদ্বীপে অনুষ্ঠিত হয় এবং আমি বাংলাদেশ থেকে সোশ্যাল সার্ভিসের উপরে পাই। বাংলাদেশে কিন্তু বেসিক্যালি আপনার পায়োনিয়ার বলেন বা পেপাল বলেন বা আপনার ওয়াইজ বলেন, এরকম কোনো বড় কোনো ভালো প্রতিষ্ঠান নাই, যার কারণে আমরা বাইরের দেশ থেকে যে রিমিটেন্সটা বাংলাদেশ নিয়ে আসি, এটা নিয়ে আসতে আমাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা বলছেন, পেমেন্ট পদ্ধতির জটিলতা দূর হলে অন্য ফ্রিল্যান্সাররাও ছোট ছোট অর্থ অবদান রাখতে পারবে রেমিটেন্স আয়ে। ক্লায়েন্ট এন্ড থেকে তারা কমফোর্ট হচ্ছে যে না, আমি তোমাকে এরকম পেপল বা এরকম কোনো প্ল্যাটফর্মে আমি যদি তুমি নিতে চাও তাহলে আমি দিতে পারি, কিন্তু এটা কিন্তু আমার দেশের ফ্রিল্যান্সাররা নিতে পারছে না। অ্যান্ড এটা তখন একটা পর্যায়ে দেখা যায় যে এরকমও অনেক ক্ষেত্র হয় যে একটা ফ্রিল্যান্সার কাজটা পেয়েও শেষ পর্যন্ত সেই কাজটা করতে পারছে না, শুধুমাত্র একটা কারণ যে সে পেমেন্টটাকে রিসিভ করতে পারছে না সহজে। অনলাইনে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহারের সুবিধা চালুর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যদি টাকা ডলার হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে, আমরা চেষ্টা করে দেখব। টাকা ডলার যদি করা যায়, ডুয়াল কারেন্সি কার্ড চেষ্টা করে দেখব। একটু প্রস অ্যান্ড কনস স্টাডি করতে হবে আর কি, সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি এবং এটাকে ইজ করতে পারি, সেই বিষয়ে আমরা সবসময় সহযোগিতা করে আসতেছি। ভবিষ্যতে যদি আরও প্রয়োজন হয় সেটাও আমরা করব। ফ্রিল্যান্সারদের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুনের মধ্যে পুঁজিবাজারকে ভালো অবস্থানে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। বিগত 15 বছরের সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করা হচ্ছে। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 বছর পরই ভয়াবহ পতনে পড়ে দেশের পুঁজিবাজার। এরপর বিগত সরকারের 15 বছরে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার। এবার বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে গতিশীলতা ফিরবে শেয়ার বাজারে, কিন্তু সেখানেও গুড়ে বালি।
এমন বাস্তবতায় শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মনিরুল ইসলামের সাথে মতবিনিময়ে বসেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম। সিএমজেএফ টক শিরোনামের এই সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই এর চেয়ারম্যান। এ সময় তিনি জানান, রাজনৈতিক চাপ ও নিয়ন্ত্রক সংস্থার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গত 15 বছরে পুঁজিবাজার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে সংকুচিত এবং এর যে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখার কথা সেটা রাখতে পারেনি এখন পর্যন্ত, এবং গত 15 বছরে বরং আমরা ক্রমাগত পিছিয়ে গেছি, যেখানে আমাদের আশেপাশের দেশগুলোতে আমরা দেখেছি যে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে পুঁজিবাজারকে ডেভেলপ করার জন্য। আগামী জুনের মধ্যে দেশের পুঁজিবাজারকে ভালো অবস্থানে নেয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। জানান, সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এরই মধ্যে নেয়া কিছু পদক্ষেপের কথা। শর্ট টার্মে কি কি করা উচিত, একটা হচ্ছে যে ট্যাক্সে কি ধরনের একটা বেনিফিট, সো ফিসক্যাল পলিসির জায়গায় কি করা উচিত। দ্বিতীয়ত, খুব দ্রুত কিছু ভালো শেয়ারকে আমরা কিভাবে মার্কেটে আনতে পারি। তৃতীয়ত, কিছু কিছু প্রতিষ্ঠান আপনারা জানেন যে নেগেটিভ ইকুইটির কারণে এই মুহূর্তে ঢুকছে, সেখানে কি করা সম্ভব, সরকার থেকে কি সহযোগিতা আনা সম্ভব। এবং চতুর্থত, আমাদের অতীতে যেটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল, ইনসাইডার ট্রেডিং অ্যান্ড ম্যানিপুলেশন, সেই জায়গাটাতে জিরো টলারেন্স রাখা। এই মুহূর্তে ডিএসইতে সরকার বা অদৃশ্য শক্তির কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান ডিএসই চেয়ারম্যান। তো এই সময়টাতে আমরা কোন ধরনের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইওর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুদকের একটি টিম তাকে আদালতে হাজির করেছে। এর আগে মাসুদ বিশ্বাসকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, মাসুদ বিশ্বাস নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঈদকে সামনে রেখে জুতা তৈরির লক্ষ্যে চায়না থেকে আনা জুতা তৈরির বিভিন্ন দাহ্য পদার্থ বা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার সকালে হাজারীবাগের ট্যানারি কাঁচাবাজারে ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনে আগুন লাগার ঘটনা পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিদর্শক এসএস মোহাম্মদ নজরুল ইসলাম। ভবনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত কারখানাগুলো ঘুরে দেখান তিনি। জানান, ভবনটিতে অনেক নতুন কারখানা ভাড়া দেওয়া হয়েছে উল্লেখ করে আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে জুতা তৈরির দাহ্য সামগ্রীকে চিহ্নিত করেন তিনি। একই ভবনের অন্য আরেকটি জুতার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সেনাবাহিনীকে ধ্বংসের পেছনে শেখ হাসিনার হাত ছিল বলে মন্তব্য করেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে 36 জুলাই পরবর্তী বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনা এবং সেই কাজে সেনাবাহিনীর একটি অংশ সাহায্য করেছে বলেও জানান আমার দেশ সম্পাদক। সব ধরনের লোভ লালসা ও ভয়ভীতি প্রদর্শন ছাড়াই সেনাবাহিনীকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান মাহমুদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী, কূটনৈতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। ৭৫ সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, বাকশাল শাহীর পতন ঘটিয়েছিল এবং তখন তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই। তারই প্রমাণ হচ্ছে 1992 সালে তিনি ভারতীয় হাইকমিশনারকে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রোপাগান্ডা চালানোর জন্য। তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়ে যায়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চাপাই সীমান্তে বাংলাদেশ ভারত উত্তেজনা, স্থানীয়দের সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারকে নাজুক করার অপচেষ্টা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। এবার ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টদের সংসদে যেতে না দেওয়ার আহ্বান বদিউল আলম মজুমদারের।
সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। টিসিবির 1 কোটি কার্ডধারী 37 লাখটি ভুয়া, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ছাত্রদলের মার্চ ফর জাস্টিস, ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি। এখনও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে বলেছেন জামাতের আমির। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জ্বালানি উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।